রায়ের ওই পুঁথি। লুভরের প্যাপিরাসে হিয়ারোগ্লাফিকে বর্ণিত কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, রক্ত বিষয়ক এমন কিছু তিনি আবিষ্কার করেছিলেন যা নাকি ভবিষ্যতের পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। এ বিষয়ে তিনি এক পুঁথি রচনা করেন, যা ইচ্ছে অনুসারে তার মৃত্যুর পর তার সার্গোফেকাস অর্থাৎ কফিনের পাথুরে আধারের মধ্যেই রাখা হয়। তাঁবুর কাছেই একটা ডিবির উপর বসে আহার সেরে নিচ্ছিলাম আমি। ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত লাগছিল। আমি যেখানে বসে আছি তার কিছু দূরেই দাঁড়িয়ে আছে এক অনুচ্চ পিরামিড। অনুচ্চ মানে উচ্চতা 250 ফুট হবে, তবে কায়রোর অনুবর্তী গির্জার গ্রেট পিরামিডের তুলনায় একে শিশুই বলা যায়। ওই পিরামিডের অভ্যন্তরে আজ আমার নৈশ অভিযান। আমি পুরাতত্ত্ব গবেষক হাবার্ড। আমার জীবন যৌবন যার খোঁজে উৎসর্গ করে আজ বার্ধক্যের সীমানায় এসে উপনীত হয়েছি, অমানসিক পরিশ্রম করে দিনের পর দিন বছরের পর বছর অতিবাহিত করেছি এক উষার মরুভূমির দেশে, তা আজ আমার প্রায় করতলগত। ফারাও দ্বিতীয় র্যামেসিসের বংশধর র্যামেসিস রার কবর। ওই পিরামিডের এক গোপন কক্ষে লুকিয়ে রাখা আছে তা। ফারাও র্যামেসিসের মতো অতুলনীয় কীর্তি কাহিনী তিনি স্থাপন করে যেতে পারেননি। দ্বিতীয় র্যামেসিসের রাজত্বকাল ছিল আজ থেকে প্রায় 3000 বছর আগে। মিশরের ইতিহাসে সবথেকে গৌরবোজ্জ্বল অধ্যায় তার রাজত্বকাল। আবু সিম্বলের গ্রেট টেম্পল সহ বহু পুরাকৃতির জনক তিনি। ফারাও র্যামেসিস ও তার প্রিয় রানী নেফারতিতির বহু মূর্তি আজও খোদিত আছে বহু প্রাচীন মন্দির গাত্রে, কিন্তু র্যামেসিস রার খোঁজ পাওয়া যায় না কোথাও। কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপত্য তৈরি করে যেতে পারেননি এই র্যামেসিস রা। মন্দির গাত্রে উৎকীর্ণ করতে পারেননি নিজের নাম, তাই ইতিহাস তাকে ভুলে গেছে। বহমান নীল নদীর স্রোত, সদা সঞ্চালনশীল বালির সমুদ্র ঢেকে দিয়েছে র্যামেসিস রার নামটাকে। আমি তার সন্ধান পাই আজ থেকে 25 বছর আগে লুভর মিউজিয়ামের মিশর গ্যালারির এক অতি প্রাচীন পার্চমেন্ট প্যাপিরাস থেকে। আর তারপরেই শুরু করি অনুসন্ধান। কঠিন পরিশ্রম আর অধ্যবসায় আমাকে 25 বছর পরে আজ পৌঁছে দিয়েছে অভীষ্ট লক্ষ্যের দ্বার প্রান্তে। হ্যাঁ, আমি নিশ্চিত এই পিরামিডেরই এক গোপন কক্ষে 2500 বছর ধরে ঘুমিয়ে আছেন ফারাও র্যামেসিস রা। আপনার হয়তো মনে হতে পারে রা তো বিখ্যাত কেউ ছিলেন না, তাহলে এই পিরামিডের এই পদপ্রান্তে পৌঁছাতে এত কৃচ্ছ সাধন করলাম কেন আমি? হ্যাঁ, এই কথা আগেই বলেছি যে তিনি মিশরের ইতিহাসে তেমন কোনো নজির স্থাপন করতে পারেননি, হয়তো করার চেষ্টাও করেননি। মাত্র 3 দশক তিনি রাজত্ব করেন এই নীলনদ অববাহিকায়, আর ওই 3 দশকই তিনি ব্যয় করেছিলেন মানব দেহবিদ্যা অধ্যয়নে। দেহবিজ্ঞানে প্রাচীন মিশরীয়রা বহু ধরনের উৎকর্ষতা লাভ করেছিলেন। নশ্বর দেহকে হাজার হাজার বছর ধরে অবিকৃত রাখার কৌশল তারা আবিষ্কার করেছিলেন, তা আমি জানি। লুভরের প্যাপিরাসে হিয়ারোগ্লাফিকে বর্ণিত কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে রা এই বিদ্যাতে চূড়ান্ত পণ্ডিত্য অর্জন করেছিলেন। রক্ত বিষয়ক এমন কিছু তিনি আবিষ্কার করেছিলেন যা নাকি ভবিষ্যতের পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। এ বিষয়ে তিনি এক পুঁথি রচনা করেন, যা ইচ্ছে অনুসারে তার মৃত্যুর পর তার সার্গোফেকাস অর্থাৎ কফিনের পাথুরে আধারের মধ্যেই রাখা হয়। এবার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে না যে কিসের অন্বেষণে সারাটা জীবন কাটিয়েছি আমি। রায়ের ওই পুঁথি হয়তো তাক লাগিয়ে দেবে সারা পৃথিবীকে, এমন ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত দেয়া আছে পার্চমেন্টে। যদিও রক্ত সম্বন্ধীয় আবিষ্কারের ব্যাপারটা আসলে কি তা বলা নেই লুভরের পার্চমেন্ট প্যাপিরাসে।
খেতে খেতে উঠে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালাম আমি। অনেক দূর পর্যন্ত সেদিকে দেখা যাচ্ছে। এখন শেষ বিকেল, একটু পরেই সন্ধ্যা নামবে। ওই যে দূরের দিগন্তে একটা রেখা চিকচিক করছে, ওটাই নীলনদ। আমি দেখার চেষ্টা করলাম আমার যে দুজন স্থানীয় মিশরী সঙ্গী ফিরে আসার কথা, তারা ফিরে আসছে কিনা। আমার নির্দেশেই ওরা এখানে যেসব কুলির দল ছিল তাদের ছাড়তে গেছে নীলনদের অনত দূরবর্তী এক গ্রামে। গতকাল পর্যন্ত ওই কুলির দল এখানেই খনন কার্যে লিপ্ত ছিল। ওদের আমি সরিয়ে দিলাম, কারণ সমাধিকক্ষের গোপনীয়তা বজায় রাখতে চাই আমি। যে দুজন ফিরে আসবে তারাও সঙ্গে না থাকলে ভালোই হতো, কিন্তু আরো কয়েকটা পাথরের দেয়াল ভাঙতে হবে। অত প্রাচীন পাথরের সবাধাটাও খুলতে হবে, যা আমার একার পক্ষে সম্ভব নয়, তাই ওদের সাথে রাখতে হয়েছে। তবে আমার গোপনীয়তার কারণ এই নয় যে আমি অবৈধভাবে পিরামিডে প্রবেশ করছি বা কবর চোরেদের মতো কবরের সোনাদানা লুট করতে চাই। সরকারি অনুমতিপত্র আছে আমার কাছে। তাছাড়া সরকার এই টেম্পলকে পরিত্যক্ত ঘোষণা করেছে, অর্থাৎ ইতিপূর্বে সরকারিভাবে অনুসন্ধান চালিয়ে কোনো কবরের সন্ধানই পাওয়া যায়নি। আমার ভয়ের কারণ হলো স্থানীয় খননকারীদের মধ্যে অনেকেই বড় বড় প্রত্ন অভিযাত্রী দলের এজেন্ট হয়ে কাজ করে। ছোট ছোট অভিযাত্রীদের সঙ্গে ঘোরে তারা। তারপর দৈবাদ্য তেমন কিছু বড় ধরনের আবিষ্কার হলে তারা সঙ্গে সঙ্গে বড় দলের কাছে সেই খবর পৌঁছে দেয়। অর্থবল লোকবলে বলিয়ান বড় অভিযাত্রীরা এসে কোনো হতভাগ্যের সারা জীবনের কৃতিত্ব পরিশ্রম আত্মসাৎ করে। এই ঘটনা আগেও বহুবার ঘটেছে। আমি একা, বলতে গেলে প্রায় নিঃস্ব এই মুহূর্তে। তাই আমি চাই না ওইরকম কোনো বড় দল এসে ছিনিয়ে নিয়ে যাক আমার সমস্ত পরিশ্রমের ফল। তাই আমার এই গোপনীয়তা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি আমার নৈশ অভিযানের সঙ্গীদের উটের পিঠে চেপে ফিরে আসতে দেখলাম। আশ্বস্ত হলাম আমি। তারপর আমি ফিরে তাকালাম পিরামিডের দিকে। অস্তাচলগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে পিরামিডের শীর্ষে। অপূর্ব লাগছে। ভাবলাম একটা ছবি তুলে রাখি। ডিবি থেকে নেমে তাঁবুর দিকে ক্যামেরা আনবার জন্য এগোতে যাচ্ছি। ঠিক সেই সময় দেখতে পেলাম একটা লোককে সমাধি মন্দিরের কয়েক হাত তফাতে দাঁড়িয়ে চেয়ে আছে অস্তগামী সূর্যের দিকে। ঈশ্বর ঝুঁকে প্রার্থনার ভঙ্গিতে যেন দাঁড়িয়ে আছে সে। এখানে লোক এলো কোত্থেকে? আমি একটু অবাক হয়ে দাঁড়িয়ে চেয়ে রইলাম তার দিকে। একটু পরেই যেন আমার অস্তিত্ব সম্বন্ধে সচেতন হলো লোকটা। মুখ তুলে আমাকে দেখলো, তারপর ধীর পায়ের সামনে ছোট বালিয়াড়িটা অতিক্রম করে আমার সামনে এসে দাঁড়ালো। তার পরনে শতছিন্ন স্থানীয় পোশাক দেখে আমার তাকে ভিখারি গোত্রের লোক বলেই মনে হলো। খাদ্যের লোভে এরা যেখানে খনন কার্য চলে সেখানে তাঁবুর আশেপাশে ঘুরঘুর করে। এ জাতীয় লোক আমি আগেও দেখেছি। সামনে এসে দাঁড়াবার পর আমার মুখের দিকে একবার তাকিয়ে তার দৃষ্টি নিবন্ধ হলো আমার হাতে তখনও ধরা এক টুকরো রুটির ওপর। তাতে তার উপর আমার প্রথম ধারণাই বদ্ধমূল হলো। কয়েক মুহূর্ত দেখার পর আমি তাকে বললাম, এই রুটি তুমি খাবে? লোকটা আমার কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থেকে প্রশ্ন করল, রুটিটা কি তুমি এঁটো করেছো? লোকটার প্রখর আত্মমর্যাদা দেখে অবাক হয়ে গেলাম। মৃদু হেসে বললাম, না, এই টুকরো আমি এঁটো করিনি, তুমি নাও। এই বলে রুটিটা তার দিকে বাড়িয়ে দিলাম। লোকটা কিন্তু হাত বাড়ালো না। একটু ইতস্তত করে সে বলল, রুটির জন্য কি আমাকে দাম দিতে হবে তোমাকে? আমি বললাম, কিছুই করতে হবে না, এমনিই দিচ্ছি। আরো চাইলে দিতে পারি, তাঁবুতে আছে। আমার কথা শুনে লোকটা ঘাড় নেড়ে বলল, না, আমি দান গ্রহণ করি না। চমকে উঠে আমি ভালো করে তাকালাম তার দিকে। লোকটার সুগোল চিবুক, চওড়া কপাল, গায়ের রং, কাঁধের কৌণিক গড়ন, সংকীর্ণ নিতম্ব দেখে আমার অভিজ্ঞ চোখ মুহূর্তের মধ্যে আমাকে জানিয়ে দিল খাঁটি মিশরীয় রক্ত প্রবাহিত হচ্ছে ওর ধমনীতে। চোখ দুটো কেমন গভীর আর উজ্জ্বল।
তার ওই প্রশস্ত কপালের আড়ালে যেন লুকিয়ে আছে প্রচন্ড শক্তি। এমন লোক সচরাচর দেখা যায় না। আমি তাকিয়ে রইলাম তার দিকে, আর সেও আমার দিকে। কিছুক্ষণ পর উটের পায়ের শব্দ আর কথাবার্তার শব্দে সদ্বিদ ফিরল আমার। আমার সঙ্গীরা কাছে এসে পড়েছে। পিরামিডে ঢোকার আগে কিছু প্রস্তুতি বাকি আছে। এই লোকটাকে এবার সরাতে হবে। আমি লোকটার হাতটা টেনে রুটিটা ধরিয়ে দিয়ে বললাম, যাও এবার। লোকটা কিন্তু গেল না, রুটি হাতে দাঁড়িয়ে রইল। এবার আমার একটা অস্বস্তি শুরু হলো। ও দাঁড়িয়ে আছে কেন এখনো? ঠিক এই সময় আমার উটওয়ালা স্থানীয় লোক দুজন আমাদের সামনে এসে দাঁড়ালো, আর ওই লোকটাকে দেখে চিৎকার করে বলে উঠল, ভাগ 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 ভিখারি এখান থেকে। ভিখারি কথাটা কানে যেতেই লোকটার চোখ দুটো যেন তপ করে জ্বলে উঠল। আমার সে সঙ্গীর প্রতি প্রচন্ড ঘৃণায় চিৎকার করে সে বলে উঠল, আমি ভিখারি নই, ভিখারি তোমরা, যারা অর্থের লোভে সমাধি মন্দিরের পবিত্রতা নষ্ট করো, মৃতদেহের প্রতি অসম্মান করো, ভিখারি তোমরা। যে লোকটা তাকে চলে যেতে বলেছিল সে এবার হঠাৎ তার জ্ঞানগর্ভ কথা শুনে উট চালানোর কাঁটাওয়ালা লাঠিটা ছুঁড়ে মারল ছিন্ন পোশাক পরা মিশরীয়কে লক্ষ্য করে। ঘটনাটা ঘটল আমি তাকে বাধা দেওয়ার আগে। সেটা গিয়ে লাগলো লোকটার কনুইতে। কাটার খোঁচায় সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হলো। লোকটা হাত দিল কনুইতে, তারপর হাতের তালুতে রক্ত নিয়ে মেলে ধরল নিজের চোখের সামনে। রক্তটা দেখে মুহূর্তের জন্য কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল তার চোখের কোণে। এরপর সেই অদ্ভুত লোকটা আর দাঁড়ালো না, আমার দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পিরামিডের আড়ালে। লোকটা চলে যাওয়ার পর যে লোকটা লাঠি ছুঁড়েছিল আমি তাকে তিরস্কার করলাম তার এই ব্যবহারের জন্য। তারপর আমি তাদের নিয়ে তাঁবুর দিকে এগোলাম আসন্ন নৈশ অভিযানের প্রস্তুতি সম্পন্ন করতে। অভিযানের উত্তেজনায় কিছুক্ষণের মধ্যেই আমি ভুলে গেলাম ওই লোকটার কথা। সূর্য ডুবে গেল। তারপর যখন চাঁদ উঠল তখন গোছগাছ করে তাঁবুর বাইরে এসে দাঁড়ালাম আমরা। চাঁদের আলোতে উদ্ভাসিত সারা উপত্যকা, আর তারই মধ্যে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে আমাদের পিরামিড। সেখানে ঘুমিয়ে আছেন ফারাও র্যামেসিসরা। ২৫০০ বছর পর আমি প্রথম মানুষ যে প্রবেশ করব এই ঘুমন্ত রাজার কক্ষে। সঙ্গী দুজনকে নিয়ে আমি এগোলাম পিরামিডের দিকে। খানিকক্ষণের মধ্যেই পিরামিডের অন্ধকার গর্ভে প্রবেশ করলাম আমরা। ভেতরে ঢোকার পরেই মশাল জ্বালিয়ে নিল সঙ্গী দুজন, আমার হাতে ইলেকট্রিক টর্চ। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমরা নিচের দিকে নামবো কিনা, কারণ পিরামিডের যে অংশ পৃথিবীর দিকে দৃশ্যমান হয় তা নিরেট হয়, আর ভূগর্ভস্থ কক্ষে থাকে সমাধি। এই পিরামিডেরও ভূগর্ভস্থ কক্ষ আছে বটে, তবে তার লোককে ফাঁকি দেওয়ার জন্য। এটা আমি প্যাপিরাস থেকে জেনেছি। এই ব্যতিক্রমী পিরামিডে সমাধিকক্ষ লুকোনো আছে পিরামিডের উপরিভাগে। যে খবর অন্য কেউ না জানার কারণে ইতিপূর্বে পিরামিডে প্রবেশ করলেও তারা সমাধিকক্ষের সন্ধান পায়নি। সাধারণ নিয়ম অনুসরণ করে তারা অনুসন্ধান করেছিল ভূগর্ভে, নইলে কবে প্রত্নতত্ত্ববিদ বা চোরের দল পৌঁছে যেত সমাধিকক্ষে। পিরামিডের ভিতরে ঢুকে কাজ শুরু করলাম। মাটির প্রায় সমতলে একটা ছদ্ম দেওয়াল আমার নির্দেশে গাইতি দিয়ে সঙ্গীরা ভেঙে ফেলতেই তার আড়াল থেকে বেরিয়ে এলো নিচু ছাদওয়ালা সংকীর্ণ এক সিঁড়ি। মশালের আলোতে মাথা নিচু করে গুড়িমিয়ে উপরে উঠতে শুরু করলাম আমরা। ভ্যাপসা বাতাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ২৫০০ বছরের জমে থাকা ধুলোতে সর্বাঙ্গ মাখামাখি হয়ে যাচ্ছে। হাত লেগে যেখানে সেখানে দেয়ালের ধুলোস্তর সরে যাচ্ছে। দেয়ালের গায়ে ফুটে উঠছে বিচিত্র সব প্রাচীন চিত্র, নানান মিশরীয় দেবতার ছবি। তার কোনোটা বা বাজ পাখির মাথা, আর মানুষের দেহধারী আকাশ দেবতা হোরাসের ছবি। কোনোটা ভেড়ার মাথাওয়ালা দেবতা হ্যারেথের, কোনোটা আবার সূর্যদেব আমন-রার। সিঁড়ি সোজা উপরে উঠেনি, ঘুরে ঘুরে উপরে উঠেছে। মাঝে মাঝে অপসারিত সব কক্ষ, তার দেয়ালেও বিচিত্র সব ছবি আঁকা। আনুমানিক ১৫০ ফিট ওপরে ওঠার পর
একটা পাথুরে দেয়াল আমাদের পথ আগলে দাঁড়ালো। বেশ শক্ত দেয়াল। সে দেয়াল ভাঙতে আমাদের ঘন্টা খানেক সময় লেগে গেল। তার ওপাশে একটা প্রশস্ত সিঁড়ি সোজা উপরে উঠে গেছে। সেখানে পা রেখেই বুঝতে পারলাম এই সিঁড়ি আমাদের পৌঁছে দেবে আমাদের অভীষ্ট কক্ষের কাছে। সিঁড়ির দুপাশের দেয়ালে আঁকা রয়েছে মৃত ফারাওয়ের শেষ যাত্রার ছবি। সত্যি সেই সিঁড়ি আমাদের কিছুক্ষণের মধ্যে পৌঁছে দিল এক চত্বরের মতো জায়গায়। তার এক পাশে একটা দরজা, চত্বর সংলগ্ন কক্ষে প্রবেশ করার জন্য। আর সেই দরজার সামনে পা ছড়িয়ে বসে দরজা আগলাচ্ছেন প্রাচীন মিশরীয়দের কুকুরদেহী মৃত্যুদেব অনুবিশের পাথরের মূর্তি। মশালের আলোতে তার চোখ আর থাবার নখ জল জল করে জ্বলছে। কেমন একটা বঙ্কিম হাসি ফুটে আছে তার মুখে। সে হাসি পরিহাস করছে অবার্চিন আগন্তুকদের। কারুকাজ করা প্রাচীন কাঠের দরজার দুপাশের পাথুরে দেয়ালে খোদিত স্বর্গদেব অসিরিসের মূর্তি, যা দেখে আমার বুঝতে অসুবিধা হলো না ওই দরজাটাই হলো সমাধিকক্ষের প্রবেশ মুখ। উত্তেজনায় আমার হাত পা তখন কাঁপতে শুরু করেছে। চৌকাঠের ধুলো সরিয়ে দরজাটা খুলতেই একটা কাণ্ড ঘটল। ভিতরের কক্ষের এক পাশের পাথুরে দেয়ালের এক পাশ থেকে যেন ঘর ঘর শব্দে সরে গেল, আর সেখান দিয়ে একরাশ চাঁদের আলো এসে প্লাবিত করলো সমাধিকক্ষকে। আমরা পা রাখলাম ঘরের ভেতরে। ঘরের ঠিক মাঝখানে একটা বেদির মতো জায়গাতে রাখা আছে পাথরের তৈরি শবাধার, ফারাও রামেসিস রায়ের সার্গোফেগাস। দেয়ালের গায়ে নানান কুলঙ্গিতে মমির অন্তযন্ত্র রাখার ফুলদারি আকৃতির সোনার পাত্র, ফারাওয়ের ব্যবহৃত বহুমূল্য সব জিনিস। চাঁদের আলোতে ঝকমক করছে সেসব। প্রাথমিক বিষয়ের ঘোর কাটতে বেশ কিছুক্ষণ সময় লাগলো সবার। তারপরেই আমি সঙ্গীদের নির্দেশ দিলাম সার্গোফেগাসটা খুলে ফেলার জন্য। তারা গাইতির চার দিয়ে শবাধারটা খোলার চেষ্টা করতে লাগলো, আর আমি উন্মুক্ত দেয়ালের কাছে গিয়ে তাকিয়ে রইলাম বাইরের দিকে। চাঁদের আলোতে বাইরে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বুঝতে পারলাম এখন আমরা পিরামিডের শীর্ষে অবস্থান করছি। 2500 বছর পর চাঁদের আলো মুক্ত বাতাস প্রবেশ করছে এই কক্ষে। ভাবতেই আমার কেমন অদ্ভুত লাগলো। আমি তন্ময় হয়ে তাকিয়ে রইলাম চাঁদের দিকে। হঠাৎ খুব শব্দ করে শবাধারের আচ্ছাদনটা মেঝেতে খসে পড়ল। যারা কাজ করছিল তারা ঝুঁকে পড়ল শবদাহের ভেতরে। আমিও এগোলাম সেদিকে, কিন্তু তার কাছাকাছি পৌঁছাবার আগেই আমার সঙ্গী দুজন একসঙ্গে চিৎকার করে অপরজনকে বলল, এই রাজার ঐশ্বর্য আমরাই নেব, শেষ করে দে সাহেবটাকে। মুহূর্তের জন্য আমি বুঝতে পারলাম কি হতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘরের একটা দেয়ালের কাছে প্রাণ বাঁচাবার জন্য সরে এলাম আমি, আর আমার সঙ্গী দুজন গাইতি হাতে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অসহায়ভাবে আমি তাকিয়ে রইলাম তাদের দিকে। ক্রমশই এগিয়ে আসছে তারা তখন আমার প্রায় কাছাকাছি এগিয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো এক মূর্তি। তাকে দেখে গাইতি হাতের লোক দুটো থমকে দাঁড়িয়ে পড়ল। চাঁদের আলো এসে পড়েছে সেই লোকটার মুখে। কয়েক মুহূর্তের মধ্যে আমি চিনতে পারলাম তাকে। বিকেলে রুটির জন্য আসা সেই মিশরীয়। ও এই কবরের খোঁজ পেল কিভাবে? লোকটা এগিয়ে আসতে লাগলো গাইতি ধরা লোক দুজনের দিকে। হঠাৎই এরপর আমার সঙ্গী দুজনের গলা দিয়ে বেরিয়ে এলো এক ভয়ার্ত চিৎকার। গাইতি ফেলে লোকটাকে দেখে পালাবার জন্য ছুটলো উন্মুক্ত দেয়ালের দিকে। দেয়ালের বাইরে যে মহাশূন্যতা খেয়ালই রইল না তাদের। প্রাণ ভয়ে ঘর ছেড়ে বাইরে লাফ দিতেই অতল গহ্বর গ্রাস করে নিল তাদের। আড়াইশো ফুট নিচে পাথরের মাটিতে তাদের আছড়ে পড়ার ক্ষীণ শব্দ কানে এলো আমার। কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল ব্যাপারটা।
আমার সঙ্গী দুজনের অন্তর্ধানের পর লোকটা ফিরে তাকালো আমার দিকে। তারপর আমাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল, তুমি চলে যাও এখান থেকে। সম্পদ লুণ্ঠন করে কবর অপবিত্র করো না। শান্তিতে ঘুমাতে দাও ফারাওকে। আকস্মিক মৃত্যুর মুখ থেকে রক্ষা পাবার বিহ্বলতা কাটিয়ে আমি ত্রাণকর্তার জবাবে বললাম, আমি কবর লুণ্ঠন করতে আসিনি, এসেছি ফারাওয়ের পুঁথির খোঁজে। আমি জানতে চাই তাতে এমন কি লেখা আছে যা 1000 বছর পরও মানুষকে বিস্মিত করবে। ওই পুঁথিটাই শুধু প্রয়োজন, যা রাখা আছে ওই সমাধানের ভেতরে। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর মিশরীয় আমার কথা শুনে বলল, হ্যাঁ, ওটা ওখানেই আছে। ওটা তুমি পাবে না, তবে তোমার প্রশ্নের জবাব তুমি পাবে। তোমার রুটির দাম মিটিয়ে দেব আমি। এই বলে সে উন্মুক্ত কফিনের কাছে এগিয়ে গিয়ে আমাকে ইশারায় ডাকলো। কম্পিত পায়ে আমি এগিয়ে গেলাম সেখানে। তারপর লোকটার আঙুলের নির্দেশ অনুযায়ী উকি দিলাম সার্গোফেকাসের ভেতরে। স্বর্ণভূষণে সজ্জিত ফারাও রামেসিসরা শুয়ে আছেন দারু কাঠের কফিনে। তার বুকের ওপর রাখা আছে সেই অমূল্য পুঁথি। ফারাও তার 2 হাত দিয়ে পুঁথিটা চেপে ধরে রেখেছেন। আর এরপরেই ফারাওয়ের মুখে বসানো সোনার মুখোশটা দেখে চমকে উঠলাম আমি। ওই মুখোশের মুখটা আর আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হুবহু একই রকম চেহারার। আমার সঙ্গীরা কেন ভয় পেয়ে বাইরে ঝাঁপিয়ে পড়েছে এতক্ষণে বুঝতে পারলাম আমি। ভয়ার্ত কণ্ঠে আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? মিশরীয় জবাব দিল, ভয় পেও না, আমি মানুষ, রামেসিসরার বংশধর। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। লোকটা এবার আমাকে বলল, পুঁথিতে কি লেখা আছে তা নিশ্চয় এখন অনুমান করতে পারছো তুমি। এবার তাহলে এই কক্ষ ত্যাগ করো। আমি তার কথা শুনে অবাক হয়ে বলতে যাচ্ছিলাম, পুঁথি পাঠ না করে আমি কি করে বুঝবো ওতে কি লেখা আছে? কিন্তু তার আগেই আমার চিন্তা শক্তি ঝিলিক দিয়ে উঠল। হ্যাঁ, আমি বুঝতে পারলাম ওতে কি লেখা আছে। লেখা আছে রক্তের বিশুদ্ধতা রক্ষা করার এমন এক কৌশল, যাতে কয়েক হাজার বছর পরেও বংশধরদের মধ্যে ফুটিয়ে তোলা যায় নিজের প্রতিলিপি, হুবহু একরকম, যার প্রমাণ আমার সামনে বিদ্যমান। আমি আর কথা বললাম না। কফিনের শায়িত প্রজ্ঞাবান ফারাওয়ের প্রতি নীরবে অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। পিছনে ঘরের ভেতরে একটা শব্দ হলো। বুঝতে পারলাম দেয়ালের ফাটলটা আবার বন্ধ হয়ে গেল। তারপর বন্ধ হয়ে গেল দরজাটাও। পরদিন সকালে আমি তখন আমার নৈশ অভিযানের সহচরদের কবর দিয়ে উটের পিঠে মালপত্র বাঁধছি। কিছুক্ষণ আগেই একটা বড় দল এখানে এসেছে সিনেমার শুটিং করার জন্য। অনেক লোকজন তখন পিরামিডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে ফারাওদের পোশাকে সেজে। হঠাৎ কানে এলো আমার কাছাকাছি একজন লোক তার সঙ্গীকে বলল, ওই ডিবিটার উপর যে ভিখারিটা বসে আছে তাকে খাবার দিতে গেলাম, নিল না। ও বলে কিনা ও রাজার বংশধর, দান নেয় না। কথাগুলো শুনে তার সঙ্গী বলল, লোকটা নির্ঘাত পাগল হবে। ওদের কথাগুলো কানে যেতেই আমি চমকে তাকালাম ডিবির দিকে। ডিবির ওপর বসে সেই মিশরীয় তাকিয়ে আছে আমার দিকে। লোক দুজনের কথাগুলো মনে হয় তার কানেও পৌঁছেছে। একটা চাপা হাসি ফুটে উঠেছে তার ঠোঁটের কোণে। মাথা ঝুঁকিয়ে সে আমার উদ্দেশ্যে বিদায় সম্ভাষণ জানালো। আমি প্রতি উত্তরে মাথা ঝুঁকিয়ে উঠে পড়লাম উটের পিঠে। রামেসিস রায়ের পিরামিড তখন প্রভাতী সূর্য কিরণে ঝলমল করছে।